আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। দীর্ঘ ১৯ বছর পর আবার কলকাতার মাটিতে পা রাখলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তবে এবার আর কোনো বাধা, কোনো উগ্রতা বা অশান্তি নয়, বরং সম্পূর্ণ শান্ত ও স্বাভাবিক পরিবেশে শঙ্খধ্বনি দিয়ে তাকে অভ্যর্থনা জানানো হলো এই শহরে, যে শহর থেকে একদিন তাকে প্রায় জোর করেই এক প্রকার নিরুপায় হয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই শহরেই আজ তিনি ফিরে এলেন সসম্মানে ও নিরাপদে। সময়ের চাকা ঘুরে আজ প্রেক্ষাপট এবং রাজনৈতিক পরিস্থিতি কতটা বদলে গেছে, এই ঘটনা যেন তারই এক জ্বলন্ত এবং বড় প্রমাণ। আপনাদের দেখাবো সেই ছবি। তসলিমা নাসরিন মূলত বাংলাদেশের লেখিকা। নিজের দেশে ধর্মীয় গোঁড়ামি এবং উগ্রপন্থীদের বিরুদ্ধে কলম ধরায় ও তার একের পর এক বিতর্কিত বই প্রকাশের কারণে তাকে নিজের জন্মভূমি ছাড়তে হয়েছিল। নিজের দেশ থেকে বিতাড়িত হয়ে তিনি আশ্রয় নিয়েছিলেন এপার বাংলায়, আমাদের এই ভালোবাসার শহর কলকাতায়। কারণ ভাষা, সংস্কৃতি এবং আবেগ এক হওয়ায় এই পশ্চিমবঙ্গ তথা কলকাতাকে তিনি নিজের দ্বিতীয় ঘর বলেই মনে করতেন। ভেবেছিলেন এখানে অন্তত স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়া যাবে, নিজের মনের কথা লেখা যাবে বা বলা যাবে। কিন্তু ২০০৭ সালের সেই ভয়াবহ এবং কলঙ্কিত দিনগুলোর কথা আমরা হয়তো অনেকেই আজও ভুলে যাইনি। একদল উগ্রপন্থী মানসিকতার মানুষ এবং তৎকালীন শাসক দলের দুর্বলতার কারণে পার্ক সার্কাস, রিপন স্ট্রিট উত্তপ্ত হয়ে উঠেছিল। দিনে দুপুরে রাস্তায় নেমে গোলমাল করা হয়েছিল, গাড়ি ভাঙচুর করা হয়েছিল এবং এক ভয়াবহ হিংসার আবহ তৈরি করা হয়েছিল। সেই সময় যারা এই অশান্তির নেপথ্যে থেকে উস্কানি দিয়েছিলেন, তারা পরবর্তীতে রাজনীতির মূল স্রোতে এসে বড় বড় পদ, পদবি এবং সামাজিক মর্যাদাও পেয়েছিলেন। অথচ তৎকালীন বাম সরকার নিজেদের মুখে ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল দাবি করলেও সেই চরম অশান্তি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে পুরোপুরি ব্যর্থ হয়েছিল। একটি গণতান্ত্রিক ও সভ্য দেশে যে কোনো মানুষের লেখালেখি বা নিজস্ব মত প্রকাশের মৌলিক স্বাধীনতা থাকা উচিত। কারো লেখা বা চিন্তা ভাবনা পছন্দ না হলে তার উত্তর অন্য একটি বই লিখে বা যুক্তিপূর্ণ আলোচনার মাধ্যমে দেওয়া যেতেই পারে। কিন্তু হিংসা ছড়িয়ে, রাস্তায় দাঙ্গা হাঙ্গামা করে বা কাউকে ভয় দেখিয়ে কোনো সমস্যার সমাধান হতে পারে না। তৎকালীন সরকার সেই সময় পরিস্থিতি দৃঢ়তার সঙ্গে সামাল দেওয়ার বদলে এক ধরনের তোষণের রাজনীতি বেছে নিয়েছিল। নির্দিষ্ট একটি গোষ্ঠীর ভোট ব্যাংক পাছে হাতছাড়া হয়ে যায়,
সেই ভয়ে তারা আইন শৃঙ্খলা রক্ষা না করে তসলিমা নাসরিনকেই কলকাতা ছাড়তে বাধ্য করেছিল। সরকার ও প্রশাসন যদি শক্ত হাতে দাঁড়ায় তবে যে কোনো মূল্যেই আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব, কিন্তু সেদিনের প্রশাসন সেই সাহস বা রাজনৈতিক সদিচ্ছা দেখাতে পারেনি। তারা একজন লেখিকাকে নিরাপত্তা দেওয়ার বদলে উগ্রপন্থীদের অহেতুক দাবির সামনে আত্মসমর্পণ করেছিল। ফলে তসলিমা নাসরিনকে অত্যন্ত কষ্ট, অপমান ও চোখের জল নিয়ে এক প্রকার লুকিয়ে এই প্রিয় শহর ছেড়ে চলে যেতে হয়েছিল দিল্লিতে এবং পরবর্তীতে বিদেশে। কিন্তু আজ 19 বছর পর সেই কলকাতা এবং পশ্চিমবঙ্গের চিত্রটা একদম ভিন্ন। একদম সাবেকি সাজে লাল পাড়ে সাদা শাড়িতে দেখা গেল তাকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি, শুনুন। আচ্ছা, কথা তো শোনা যাচ্ছে না। সবাইকে নমস্কার। আমার খুবই ভালো লাগছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের দেখালাম তসলিমা নাসরিনের সেই ভিডিও। মানুষ এক থাকলেও শাসনের ধরন এবং প্রশাসনিক মানসিকতা পুরোপুরি বদলে গেছে। শুক্রবার তসলিমা নাসরিন সুদূর বিদেশ থেকে আবার এই শহরের এয়ারপোর্টে নামলেন, অথচ কোথাও কোনো বিক্ষোভ নেই, কোনো পতাকা নেই, কোনো উগ্র স্লোগান নেই। যে সিদ্দিকুল্লাহ চৌধুরীরা একদিন তসলিমাকে কেন্দ্র করে পুরো শহর অচল করার হুমকি দিতেন, আজ তাদের কোনো পাত্তা বা উপস্থিতি কোথাও দেখা যাচ্ছে না। কলকাতা বিমানবন্দর থেকে শুরু করে আলিপুরের 5 তারা হোটেল পর্যন্ত পুরো পথে কোনো একটাও প্রতিবাদের পোস্টার পড়েনি, কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। অত্যন্ত সসম্মানে, হাসি মুখে ও নিরাপদে তিনি তার গন্তব্যে পৌঁছে গেছেন। আজ শনিবার রবীন্দ্র সদনের একটি বিশেষ অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা আছে, যেখানে সূত্রের খবর অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং উপস্থিত থাকতে পারেন। অনুষ্ঠান শেষে হয়তো লেখিকা আবার নিজের কাজে ফিরে যাবেন, কিন্তু এই নিরাপদ আগমন প্রমাণ করে দিল যে বাংলায় প্রশাসনিক সদিচ্ছা থাকলে কোনো উগ্রপন্থী শক্তি অশান্তি সৃষ্টি করতে পারে না। আমরা থাকবো এই নিয়ে আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন। প্রতিদিনের খাবার পাতে রান্নার স্বাদ বাড়াতে আজই ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের এখানে বাছাই করা সেরা চাল পাওয়া যায়, তাই যে কোনো উৎসবে আর অনুষ্ঠানে ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের ঠিকানা বারদুয়ারি, হরিশ্চন্দ্রপুর, মালদা। আমাদের যোগাযোগ নাম্বার 8670094785, 9733479431 এবং 8670725161। কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, আর খাদ্যের পুষ্টিগুণই স্বাস্থ্য রক্ষা করে। আমরা আপনার স্বাস্থ্যের কথা ভেবেই তৈরি করি উন্নত মানের চাল। আমাদের উৎপন্ন বিভিন্ন মানের চাল, যেমন গোবিন্দভোগ চাল, সাদা গোবিন্দভোগ চাল, ব্রিহি চাল, স্বর্ণা চাল প্রভৃতি রান্নার প্রয়োজনীয়তায় এবং আপনাদের স্বাদের পরিতৃপ্তিও নিয়ে আসে। আপনাদের প্রয়োজনে আজই যোগাযোগ করুন হাজার হাস্কিং মিল, গ্রাম মির্জাপুর, পোস্ট শ্যামসুন্দর, PS রায়না, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নাম্বার 7867120522 এবং 9641100554। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ,
হুগলি, co-powered by আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বর্তমান রাজ্য প্রশাসন শুরু থেকেই একটি বিষয় খুব স্পষ্ট করে দিয়েছে। আইনের শাসনের বাইরে গিয়ে কেউ কোনো গুন্ডামি বা ধর্মীয় চরমপন্থা দেখাতে পারবে না। একটি সুস্থ ও উন্নত সমাজ চালাতে গেলে সরকারের শক্ত হাতের প্রয়োজন হয়। সরকার যদি দৃঢ় প্রতিজ্ঞ হয় যে কোনো অবস্থাতেই দাঙ্গা বা রাজনৈতিক গোলমাল হতে দেবেন না, তবে কারো সাধ্য নেই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার। আজ সেটাই বাস্তবায়ন করে দেখিয়েছে বর্তমান রাজ্য প্রশাসন। উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারের কঠোর অবস্থানের কারণেই আজ একজন বিতর্কিত লেখিকাও সম্পূর্ণ নির্ভয়ে এই শহরে আসতে পেরেছেন এবং নিজের মত প্রকাশ করার সাহস পাচ্ছেন। তসলিমা নাসরিনের অনেক লেখার সাথেই সাধারণ মানুষের মতের অমিল থাকতে পারে বা বিতর্ক থাকতে পারে, কিন্তু সাধারণ হিন্দু সমাজের কাছে তার একটি আলাদা আবেগ ও গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল তার বিখ্যাত উপন্যাস লজ্জার মাধ্যমে। 1992 সালে বাবরি মসজিদ সংক্রান্ত ঘটনার পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর যে নির্মম অত্যাচার, ভাঙচুর ও নির্যাতন চালানো হয়েছিল তা তসলিমা নাসরিন তার বইতে অত্যন্ত সাহসিকতার সঙ্গে সত্য ও তথ্যের ভিত্তিতে তুলে ধরেছিলেন। সেই চরম বিপজ্জনক পরিস্থিতিতে দাঁড়িয়েও তিনি সত্যটা লেখার সাহস দেখিয়েছিলেন। সেই নির্যাতন ও হিন্দু পরিবারগুলোর আর্তনাদ তিনি বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিলেন। ফলে সাধারণ মানুষের কাছে তিনি কেবল একজন লেখিকাই নন, বরং সত্য তুলে ধরা এক প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবেও পরিচিতি পেয়েছিলেন। পরবর্তীতে তার আত্মজীবনীমূলক বই দ্বিখণ্ডিত নিয়েও প্রচুর আলোচনা ও বিতর্ক হয়। নিজের জীবনের বহু গোপন ব্যক্তিগত আর সমাজ ব্যবস্থার সত্য তিনি সেখানে কোনো ঢাকঢাক গুড়গুড় না করে খোলামেলাভাবে লিখেছিলেন, যা অনেকের জন্যই বেশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু কারণ যাই হোক না কেন, মত প্রকাশ করার বা বই লেখার অপরাধে কাউকে দেশ ছাড়া করা বা শহর ছাড়া করা কোনো সুস্থ ও প্রগতিশীল সমাজের লক্ষণ হতে পারে না। আমাদের সবাইকে আজ একটা কথা খুব গভীরভাবে বুঝতে হবে। সব মানুষের চিন্তা ভাবনা বা জীবনের দর্শন এক হতে পারে না। কারো মতামত আপনার পছন্দ নাও হতে পারে, তবে তার সাথে তীব্র দ্বিমত পোষণ করতেই পারেন, কিন্তু তার উত্তর হিংসা, গালিগালাজ, ভয় দেখিয়ে নয়, বরং যুক্তি ও পাল্টা তর্ক দিয়ে দিতে হবে। যদি কেউ কোনো লেখায় ভুল তথ্য দেন বা কারো সম্মানহানি করেন, তবে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আদালতে গিয়ে মামলা করার পথ খোলা রয়েছে, অথবা নিজে পাল্টা বই লিখে নিজের যুক্তি সমাজকে জানানো যায়। এটাই একটা উন্নত, শিক্ষিত ও সভ্য সমাজের নিয়ম। উগ্রতা বা গায়ের জোর দেখিয়ে কারো মুখ চিরতরে বন্ধ করে দেওয়া কোনো সুস্থ সমাধানের পথ হতে পারে না। ধর্ম হলো মানুষের একান্তই ব্যক্তিগত, অভ্যন্তরীণ এবং আধ্যাত্মিক একটি বিষয়। ধর্মকে রাস্তার মোড়ে জাহির করার বা তা নিয়ে রাজনীতি বা ব্যবসা করার কোনো প্রয়োজন নেই। আপনি যে ধর্মেই বিশ্বাস করুন না কেন,
তা নিজের মনের ভেতরে ধারণ করে সৎ জীবনযাপন করাই শ্রেয়। আমার ধর্মই সেরা আর অন্যের ধর্ম খারাপ, এই ধরনের সংকীর্ণ মনোভাব থেকেই সমাজে দাঙ্গা ও অশান্তির সৃষ্টি হয়। এমনকি সস্তা প্রচার বা নাম পাওয়ার জন্য নিজের ধর্মকে অহেতুক বাজে কথা বলা বা অন্য ধর্মের মানুষের সাথে সহানুভূতি পাওয়ার চেষ্টা করাও একদম অনুচিত। কারণ আপনার সেই সস্তা মন্তব্যে অন্য বহু মানুষের আবেগ ও বিশ্বাসে গভীর আঘাত লাগতে পারে। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মানুষ, আর আমাদের সবচেয়ে বড় ও মূল ধর্ম হওয়া উচিত মানব ধর্ম। সমাজে আমরা সব ধর্মের মানুষ একসাথে পাশাপাশি বাস করি। বিজ্ঞান, আধুনিক শিক্ষা, কর্মসংস্থান এবং পরিকাঠামোগত উন্নয়নের দিকে মনোযোগ দেওয়াই আমাদের সবার মূল লক্ষ্য হওয়া উচিত। ধর্ম নিয়ে হিংসা, বিদ্বেষ এগুলো ছড়িয়ে আমরা যদি নিজেদের মানসিক শক্তি ও সময় নষ্ট করি, তবে সমাজ হিসেবে আমরা কোনোদিনই সামনের দিকে এগোতে পারবো না। তাসলিমা নাসরিন দীর্ঘ 19 বছর পর আজ লাল পেরে শাড়ি পরে মুখে একরাশ আনন্দ ও হাসি নিয়ে এই প্রিয় শহর কলকাতায় পা রেখেছেন। তার এই আত্মবিশ্বাসী হাসি যেন আবার প্রমাণ করে দিল যে কোনো ভয় দেখিয়ে বা তাড়িয়ে দিয়ে সত্য ও স্বাধীনতার কণ্ঠকে চিরতরে স্তব্ধ করা যায় না। শেষ পর্যন্ত শান্তি ও বাক স্বাধীনতারই জয় হয়। উগ্রতার অন্ধকারের দিন শেষ হয়ে আজ যে শান্ত ও নিরাপদ পরিবেশ তৈরি হয়েছে, তাকে আমাদের সব সচেতন নাগরিকেরই স্বাগত জানানো উচিত। এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের ঠিক কি মতামত? দীর্ঘ 19 বছর পর তাসলিমা নাসরিনের এই ফিরে আসা এবং শহরের এই শান্ত পরিবেশকে আপনারা কিভাবে দেখছেন? আপনারা কি মনে করেন যে কোনো লেখায় আপত্তি থাকলেও এভাবে কাউকে তাড়িয়ে দেওয়ার ভুল ছিল? নাকি আপনারা মনে করেন বাক স্বাধীনতা রক্ষা করতে সরকারের এমন কঠোর অবস্থানই সবসময় বজায় থাকা উচিত? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানান। আর হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট,